আমরা পুলিশের কাছে গিয়ে কোনো রকম সমাধান পাচ্ছি না, আমরা নেতার কাছে গিয়ে কোনো সমাধান পাচ্ছি না, আমরা ফাইনালি যাচ্ছি কোর্টে। কোর্টেও যদি এটা ডিলে হতে আরম্ভ করে তাহলে আমি যাবো কোথায়? এটা কি ফাজলামি হচ্ছে নাকি? আমাদের আইন তো সলিউশনের আইন নয়, কোনোদিনই ছিল না। এটা দীর্ঘদিনই বলা হয় আইন হচ্ছে বড় লোকদের আইন। আমাদের এখানে কোনোদিন গরিব মানুষ জাস্টিস পাবেন। মুখ্যমন্ত্রী এই যে প্রেস কনফারেন্স করলেন, ববি হাকিমের নামে গালাগালি করছেন, সুজিত বোসের নামে গালাগালি করছেন। আচ্ছা, কেন এসএসসি সম্পর্কে একটা কথা বললেন না? আমি মনে করছি যে এই যে অজুহাতগুলো দেওয়া হচ্ছে যে এই আসেনি, ওই আসেনি, কাগজ আসেনি, এগুলো সমস্ত নাটক। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। কাল ডিএ মামলার পর আজকে এসএসসি মামলা, ফের 3 সপ্তাহ পিছিয়ে গেল অযোগ্য যোগ্য চাকরিদের ভবিষ্যৎ নির্ধারককারী এই মামলাটি। কিভাবে দেখছেন? আমার সঙ্গে এই মুহূর্তে আছেন শিল্পী অরিত্র দত্তমণি। অরিত্র, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। সাধারণ মানুষের হতাশা বাড়ছে, সুপ্রিম কোর্টে মামলা গেলেই দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে। এটা কি স্বাভাবিক মনে হচ্ছে তোমার? একেবারেই স্বাভাবিক মনে হচ্ছে না, এবং এর মধ্যে একটা পলিটিক্যাল ইন্টেনশন থাকলেও থাকতে পারে বলে একজন নাগরিক হিসাবে আমি মনে করছি। দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমাদের এন্টায়ার জুডিশিয়াল যে সিস্টেমটা, সেই সিস্টেমটার প্রতি মানুষের এবার আস্থা হারাতে আরম্ভ করবে। পুলিশ ব্যবস্থার ওপর অলরেডি মানুষজন আস্থা হারিয়ে ফেলেছে। এখন আর মানুষ কিছু হলে তো পুলিশের কাছে যায় না, নেতার কাছে যায়। যতটুকু যা হাইকোর্ট সুপ্রিম কোর্টের ওপরে আস্থা ছিল সেইগুলোও যাচ্ছে। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এই প্রত্যেকটার কজ লিস্ট আপনি যদি দেখেন, সেখানে দেখবেন অবান্তর মামলা কিছু ঢুকে থাকে। সেইগুলো মানে ধরুন অপ্রয়োজনীয় মামলা, একে ওকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, যেটা কোনো মানেই নেই, পুলিশের ভুলভাল আচরণ, সেইগুলো নিয়ে হাইকোর্টে সকাল থেকে লাফালাফি। কিন্তু অ্যাকচুয়াল সাধারণ মানুষের যে জাস্টিস, 5 বছর 10 বছর ধরে সেগুলো পড়ে থাকে, সেইগুলোর কোনো রকম সুরাহা হচ্ছে না। মানে কোর্টে মানুষ যেতেই চায় না। যে কোনো সাধারণ, মানে একজন নারী নির্যাতনের মামলা থেকে, চুরি ডাকাতি থেকে, লোকে জানেই যে ওখানে গিয়ে আমার লাভ হবে না, উল্টে পয়সা চলে যাবে, লাভের লাভ কিছু হবে না, সময় নষ্ট, মেন্টাল ডিস্ট্রেস। এইটা একটা ভয়ঙ্কর জিনিস। সুপ্রিম কোর্টের এটা দেখা উচিত ছিল যে 26,000 বা 27,000 বা 30,000 যাই হোক সংখ্যাটা, এটা তো শুধুমাত্র তাদের ভবিষ্যতের প্রশ্ন নয়, প্রশ্নটা একটা জেনারেশনের ভবিষ্যতের, যে এরা যাদেরকে ট্রেন করেছে সেই জেনারেশনটা, অথবা এই 25-26,000 লোকজন, তাদের ওপর ডিপেন্ড করে আছে অনেক ফ্যামিলি, সেই ফ্যামিলির কি ভবিষ্যৎ হবে, এটা তো জুডিশিয়াল সিস্টেমে দেখতে হবে না। জুডিশিয়াল সিস্টেম যদি ক্রমাগত পলিটিক্যাল মোটিভেশনে চলতে থাকে, কিংবা তারা কি ভিত্তিতে কিভাবে প্রায়োরিটাইজ করে, এটা খুব ধোঁয়াশা তৈরি হয়ে যাচ্ছে। তার কারণ প্রায়োরিটিটা কি? প্রায়োরিটিটা তো সোশ্যাল জাস্টিস দেওয়া, মানুষকে জাস্টিস দেওয়া। আপনি সেই সময় ভোটের জন্য তখন রায়টা দিলেন না, ভোটকে প্রায়োরিটাইজ করলেন। প্রধান বিচারপতি বললেন যে আমরা মানে ইলেকশন রেজাল্টের উপরে ছেড়ে দিতে চাই। তো সেটা যখন হয়ে গেল, এবার তো মানে এক্সপেরাইট করতে হবে আমাদেরকে। তো সব সময় যদি এই 3 মাস, মানে ভাবুন এই 1 মাস আবার ঝুলে রইল বিষয়টা, এর মধ্যে কি হবে? লোকগুলো চাকরি হবে, এদিকে আবার মুখ্যমন্ত্রী ঘোষণা করে বসে আছেন যে যতদিন না জাজমেন্ট আসবে ইনি পেমেন্ট করতে থাকবেন, বলেছেন যে রেমুনারেশন ক্লিয়ার করে দেবেন। সেটা তার দিক থেকে তিনি ঠিকই আছেন, কিন্তু ঘটনাটা হচ্ছে একটা কমপ্লিট মিসম্যানেজমেন্ট হচ্ছে। অযোগ্য লোকজন মাইনা পেয়ে যাচ্ছে, যোগ্য লোকজন তারা ওখানে রাস্তায় বসে আন্দোলন করে যাচ্ছে। মাঝখান থেকে বাংলা মিডিয়াম স্কুলগুলো, আপনাদের চ্যানেলেই কালকে আমি দেখছিলাম যে হাইকোর্টে সওয়াল করেছে যে বাংলা মিডিয়ামে লোকজন পড়তে চাইছে না। এটা তো আমাদের বাঙালির লজ্জা। কেন সরকারি স্কুলে, বাংলা মিডিয়াম স্কুলে টিচার আছে, স্টুডেন্ট নেই, বা স্টুডেন্ট আছে, টিচার নেই? এইরকম একটা পরিস্থিতিতে যদি এরকম একটা গুরুত্বপূর্ণ মামলা, এটা যদি এভাবে পেছোতে আরম্ভ করে, এটা আমাদের মানে আমরা জাস্টিস পাচ্ছি না। এবং এটা আমার মনে হচ্ছে যেটা গণতান্ত্রিক কাঠামোর জন্য অত্যন্ত সমস্যাজনক। এবং এটা সুপ্রিম কোর্টের এই 3 মাসের যে সময়টা নিয়েছে, এটা না নিয়ে যতটা দ্রুত হয় এটার সমাধান বের করা উচিত, না হলে এটা খুব সমস্যা হয়ে যাচ্ছে। অরিত্র, এসএসসি নিয়ে 3 সপ্তাহ সময় নিলেও ডিএ মামলায় এখনো ডেট পাওয়া যায়নি। প্রায় 10 থেকে 12 বার এই মামলা পিছিয়েছে। মামলা পেছানোটা একটা হতাশার কারণ নিঃসন্দেহে। অবশ্যই, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। এটা এটা মানে একদম লিখিত প্রিন্সিপাল। আমি একটা জাস্টিসের জন্য যাচ্ছি, আমি আমার যোগ্য ডিএর জন্য যাচ্ছি, কিংবা আমি আমার যোগ্য জামিনের জন্য যাচ্ছি, তা সেটা তো আমাকে টাইম ফ্রেমের মধ্যে দিতে হবে। দেখুন, সময় তো ফিরে আসে না, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। আজকে যে লোকগুলো জীবন থেকে ওই যে রাস্তায় বসে আছে, যারা 1000 দিন, 1200 দিন, 1500 দিন চলে গেছে, আমি ধরে নিলাম তাদের পক্ষেই রায় এলো, কিন্তু 1500 দিন তো আমরা তার জীবনে ফেরত দিতে পারবো না। তাহলে আমাদের একটা সুস্থ স্বাভাবিক জুডিশিয়াল সিস্টেমের উদ্দেশ্য কি হওয়া উচিত? বসে বসে ভাবা যে কত এটাকে পেছো, এটা নিয়ে কত জল ঘোলা হবে সেটা করা, নাকি টাইমলি জাস্টিস দেওয়া? এনারা কিসের ভয় পাচ্ছেন? এনারা ভয় পাচ্ছেন পলিটিক্যাল আনরেস্টের, জাজমেন্টরা যে কি হবে যদি এটা স্টেট গভর্নমেন্টের বিপক্ষে চলে যায়, একটা ঝামেলা হয়ে যেতে পারে। আরে যদি ঝামেলা হয় সেটা পলিটিশিয়ানরা বুঝে দেবেন, করাপশনটা তো পলিটিশিয়ানরা করেছেন।
তাদের জন্য আপনারা যদি এভাবে কন্টিনিউয়াসলি এটাকে পেছোতে থাকেন তাদেরকে সেফগার্ড করবার জন্য, তাহলে তো মানে আমরা যাব কোথায়? এবার তো মানে সিভিল ডিসোবিডিয়েন্স শুরু করতে হবে, কারণ আমরা পুলিশের কাছে গিয়ে কোনো রকম সমাধান পাচ্ছি না, আমরা নেতার কাছে গিয়ে কোনো সমাধান পাচ্ছি না, তারা টাকা চাইছে, মানে চাল চুরি করছে, চাকরি চুরি করছে, আমরা ফাইনালি যাচ্ছি কোর্টে। কোর্টেও যদি এটা ডিলে হতে আরম্ভ করে তাহলে আমি যাব কোথায়? আমাকে এখন মানে সার্ভাইভাল অফ দি ফিটেস্ট, মানে জোরজার মুলুকতার করে আমাকে ছিনিয়ে খেতে হবে। এটা একটা ভয়ঙ্কর দিকে আমরা এগিয়ে চলছি। আমাকে বারবার মাথায় রাখতে হবে যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্টে যে সবকিছুকে আপনি টাকা দিয়ে কোয়ালিফাই করতে পারেন, সময়কে পারেন না। আপনি মানুষের চাকরি নেই, মাইনা 500 টাকা বাড়িয়ে দিলেন, কিন্তু সময়ের দামটা কে দেবে? এটা কি সুপ্রিম কোর্ট দেবে, না হাইকোর্ট দেবে, না রাষ্ট্রপতি দেবে, না প্রধানমন্ত্রী দেবে? কে দেবে? এটা অত্যন্ত একজন নাগরিক হিসেবে আমার কাছে খুব ডিস্ট্রেসফুল, কারণ আমার গায়ে লাগছে এর নেতাদের কি হবে সেটাতে আমি একদমই বিচলিত নই, কারণ এর জোচ্চোরদের ভবিষ্যৎ অন্ধকার, সেটা আমরা সবাই জানি। কিন্তু ঘটনা হচ্ছে সাধারণ মানুষ যারা পড়াশোনা করেছেন, গ্রাজুয়েশন করেছেন, মাস্টার ডিগ্রি করেছেন, বিএড করেছেন, তাহলে পড়াশোনা করেছি কেন? আমি পড়াশোনাটা তো একটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট থাকবে মানুষের জীবনের। আপনি যদি একটা জীবনের টাইম লাইন দেখি আমরা আমাদের কেরিয়ারের, তাহলে দেখবো সব থেকে বড় সময়, সব থেকে বড় এফার্ট এবং সব থেকে বড় পয়সা করি আমরা যে জায়গায় বিনিয়োগ করি সেটা হচ্ছে এডুকেশন। আপনি ভেবে দেখুন, সেই নার্সারি থেকে শুরু করেছি আমরা, আমাদের পরিবার পরিজন, তারপর আমরা নিজেরা পড়ছি, এই যে প্রতিনিয়ত যে বিনিয়োগটা আমরা করে যাচ্ছি, তো সেই বিনিয়োগের একটা আউটকাম থাকবে। তো আমি জেনে বাড়িতে বসে আছি, কি হবে? খেতে পাই না, কোথা থেকে সেই বিনিয়োগটা? তো রিটার্ন অন ইনভেস্টমেন্ট থাকবে। ইনভেস্টমেন্ট নেই। এবার যখন আমি ইনভেস্টমেন্টের জন্য যাচ্ছি সেখানে নানান রকম বাধা বিপত্তি আসছে। আর এই মামলাটা আমি যেটা আবার বারবার বলছি, যে আপনারা পিছলেন, সুপ্রিম কোর্ট পেছলো, ঠিক আছে, যে ভোট যাতে কোনো রকম ভাবে বায়াস না হয়, রেজাল্টের প্রভাব যাতে ভোটে না পড়ে, ফাইন। কিন্তু এখন কি সমস্যা? আমার মনে হয় যে জুডিশিয়ারি শুড বি অ্যাকাউন্টেবল, তাদেরকে উত্তর দিতে হবে। যখন তখন পিছিয়ে দিলাম 3 মাস 6 মাস এভাবে করলে হবে না, এটা নিয়ম আনা উচিত বলে আমি মনে করি। যে কেন পেছোচ্ছেন তার পেছনে যথাযথ কারণ দিতে হবে, এবং সেই কারণ যদি দু পার্টি মনে করে লেজিটিমেট, তাহলেই সেই মামলাটা পোস্টপন হবে। এই বিচারপতিদের এই ভগবান ভাবার কিছু নেই, তারা কন্টিনিউয়াসলি এমন একটা পরিবেশ তৈরি করেছেন, যখন তখন নিজেদের ইচ্ছে খুশি মতো যা করছেন, কলেজিয়াম নিজের মতো করে অপারেট করছে, বেঞ্চ যা বলছে তাই হচ্ছে। এইটা করা যাবে না। দেয়ার শুড বি কনস্ট্যান্ট চেকস অ্যান্ড ব্যালেন্স। বেঞ্চ যদি মনে করে যে আমি মামলাটা পেছবো, ইচ্ছে খুশি মতো করতে পারো না, তোমাকে প্রপার বলতে হবে কেন। যে আমার বিচার আজকে বলেছে সকলের এসএলপি জমা দেওয়া হয়নি। প্রশ্ন এখানে, এতদিন সময় পেয়ে 16ই জুলাই হলো, তারপরেও সকল কেন এসএলপি জমা দিতে পারলো না? বিকাশবাবু আমাদের ইন্টারভিউতে একটু আগে জাস্ট বললেন যে এটা রাজ্যের একটা স্ট্র্যাটেজি। কোথাও কি আইনের ফাঁকগুলোকে ভালো করে এটা ইউটিলাইজ করছে? আমাদের আইনটা তো এইভাবেই তৈরি করা হয়েছে যেটা এই ফ্যালাসিগুলো ক্রিয়েট করে। আমাদের আইন তো সলিউশনের আইন নয়, কোনোদিনই ছিল না। এটা দীর্ঘদিনই বলা হয় আইন হচ্ছে বড় লোকদের আইন। আমাদের এখানে কোনোদিন গরিব মানুষ জাস্টিস পায় না। আপনি দেখুন, একটা সাধারণ গরিব লোকের কোনো একটা অসুবিধা হয়েছে, আপনি সুপ্রিম কোর্ট ছেড়ে দিন, সে তো ধরা ছোঁয়ার বাইরে, সাধারণ লোয়ার কোর্টে, ব্যারাকপুর কোর্ট, বারাসাত কোর্ট কিংবা হাইকোর্ট, সেখানে আপনি দেখুন একজন নেতা অ্যারেস্ট হয়ে আসছে, কে না কে তার কোনো মানেই নেই, সেটা তাকে নিয়ে সকাল থেকে একেবারে হই হই পড়ে যাচ্ছে। আর সাধারণ মানুষ যাকে হয়তো পিটিয়ে মারা হয়েছে চুরির দায়ে, আপনি তার মামলা নিয়ে যান, 7 দিন বাদে ডেট দেবে। এই যে বিষয়টা, মানে নেতাদেরকে প্রায়োরিটাইজ করতে করতে আইন ব্যবস্থার মধ্যে আমরা তাদেরকে এত গুরুত্ব দিয়ে দিচ্ছি যে রুল অফ ল এর যে প্রিন্সিপালটা থাকার কথা ছিল সেটা থাকছে না। এবার ঘটনাটা হচ্ছে যে আমাদের জুরিসপ্রুডেন্সের মধ্যে একটা ম্যানেজমেন্ট সিস্টেম আনতে হবে, যে আমার এই মামলাটা এই তারিখে হিয়ারিং আছে, তাহলে দেয়ার শুড বি আ ডিপার্টমেন্ট যে এনশিওর করবে যে সমস্ত ডকুমেন্টেশন গুলো ফুলফিল হচ্ছে কিনা। ডেটের দিন এসে আজকে কেন পোস্টপোন করা হবে বা অ্যাডজার্ন করা হবে, যেটা হয়নি সেটা হয়নি, তাহলে মাঝখানে একটা ডিপার্টমেন্ট কেন নেই? এটা তো আমাদের, এটা তো দেখার দায়িত্ব কার? এটা স্বরাষ্ট্র দপ্তরের দেখা উচিত, আইন মন্ত্রণালয়ের দেখা উচিত। তাহলে যে কোনো মামলাকে দেখুন, প্রত্যেক পার্টি তার নিজের ছুতো খুঁজে বার করবে। এটা যে কোনো একটা আইনের লজিক্যাল ডিবেট, যে আমি একটা কাগজের ফাঁক ফোকর বার করবো, আমার অপোনেন্ট সে একটা ফাঁক ফোকর বার করবে, এটাই তো আইনের নিয়ম, যে একটা লজিক দেবে, আমি একটা লজিক দেবে। কিন্তু সেই লজিকটা যদি আলটিমেটলি সোশ্যাল জাস্টিসের পরিপন্থী হয়ে যায়, সেটা যদি এটা আমার জাস্টিস সিস্টেমটাকে ডিস্টার্ব করে, তাহলে সেখানে গভর্নমেন্টকে ইন্টারভেন করতে হবে। সেখানে এমন একটা সিস্টেম থাকতে হবে যে আমার আজকে হিয়ারিং আছে বা আমার আজকে একটা কোনো মিটিং আছে, সেই মিটিং এর জন্য প্রয়োজনীয় যাবতীয় ডকুমেন্টেশন, যার যা যা অ্যাপ্লিকেশন দেওয়ার ছিল বা যা ছিল সেই সমস্তগুলো এসছে, প্রসেস হয়েছে, তারপরে সেটা বেঞ্চের কাছে যাচ্ছে। বেঞ্চে সকালবেলা এসে আমি অ্যাপিল করতে বসবো, তখন বিচারপতি দেখবো না এগুলো তো আসেনি, তাহলে আজকে হবে না, আবার অক্টোবরে আসুন। এটা কি ফাজলামি হচ্ছে নাকি? মানে এটা তো গভর্নমেন্ট শুড এনশিওর দ্যাট যে আমার প্রসেসটা যায় তাড়াতাড়ি হয়। একটা নেতা মন্ত্রী অ্যারেস্ট হলে আপনি একেবারে হই হই ফেলে দিচ্ছেন, কনভয় করে তাকে নিয়ে যাচ্ছেন, তার জন্য একেবারে হাইকোর্টে ডিভিশন বেঞ্চ বসে যাচ্ছে।
আর সাধারণ মানুষ যারা সাধারণ সমস্যা নিয়ে যাচ্ছেন, কি জমি বাড়ির সমস্যা বলুন, ক্রিমিনাল অফেন্স বলুন, ফ্যামিলি কোর্ট বলুন, কোথায় যাবেন? এটা ডিভোর্সের মামলা চলছে তো চলছে। এই যে সাধারণ জিনিসগুলো, এর কারণটাই হচ্ছে আমাদের জুডিশিয়ারির অ্যাকাউন্টেবিলিটি নষ্ট হয়ে গেছে, যে তারা মনে করছে যে চলছে চলুক। স্পিডি ডেলিভারি, এই প্রত্যেক দিন দেখবেন হাইকোর্টে আপনি চলে যান, লোয়ার কোর্টে কিছুতেই জামিন দেয় না, আননেসেসারি জামিনটা হোল্ড করে রাখে, সেই হাইকোর্টে যায় ফালতু 15 মিনিট ধরে হিয়ারিং হয়, তারপরে বেল পিটিশন অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। আরে তাহলে লোয়ার কোর্টে দিচ্ছ না কেন ভাই? তুমি তো সিস্টেমটাকে তুমি জুডিশিয়াল মডেল ট্রেন করো তুমি। তার কারণ হচ্ছে লোয়ার কোর্টের জাজদের একটা ভয় থাকে, আমি যদি দিয়ে দিই ওপর থেকে আমাকে যদি সাসপেন্ড করে বা আমাকে শোকজ করে বা কিছু এ করে, আমি বিপদে পড়ে যাব। তাহলে তোমার জুডিশিয়াল মডেলে ভুল আছে, তোমার ম্যানেজমেন্টে প্রবলেম আছে। আমার এটাই বিরক্ত লাগছে, এসএলপি জমা দেয়নি কি পিটিশনে ভুল আছে কি এ আছে, সেটা এনশিওর করার জন্য কোনো ডিপার্টমেন্ট নেই কেন? হিয়ারিং এর দিন এসে কেন এটা আলোচনা করা হবে? আরে পার্টিটা কারা? এটা একটা জনস্বার্থ মামলা, জনস্বার্থটা তো মেনটেন করতে হবে আমাকে, জনগণের স্বার্থের কোনো। যারা মামলা লড়ছে উকিলদের একটা হিউজ পয়সা দিতে হয়, একদিন হিয়ারিং হোক আর না হোক, অ্যাটেন্ডেন্সের একটা ফি, সাধারণ একটা সময় টাইম পাস মনে করছেন এনারা, এটা মনে করছেন যে টাইম পাস মনে করছেন, এটা রেকারিং রোজগার। উকিলদের আমরা ক্লায়েন্ট থাকে তো, এরকম ধরুন না পশ্চিমবঙ্গ সরকারের ধরুন যে লড়ছে, সে জানে আমার একটা টিপিক্যাল ক্লায়েন্ট, আমি অ্যাপিয়ার করবো, আধ ঘন্টা কথা বলবো, কয়েক লক্ষ টাকা ফিজ নিয়ে বেরিয়ে চলে যাব। কিন্তু যে উদ্দেশ্যে আইন প্রণয়ন করা হয়েছে, যে উদ্দেশ্যে সংবিধান প্রণয়ন করা হয়েছে, তার কোনো অ্যাপ্লিকেশনই নেই। আসলে সাধারণ মানুষ কোনো জাস্টিসই পাচ্ছেন না, দিনের পর দিন একের পর মামলা চলছে। এবং সব থেকে বড় কথা, আমাদের গভর্নমেন্ট, আইন মন্ত্রণালয়, বিচার ব্যবস্থা এতটাই উদাসীন যে তাদের এই ভিশনটুকুই হলো না যে একটা রাজ্যে 26,000 25,000 শুধু লোকজন নয়, তাদেরকে ঘিরে রয়েছে একটা এন্টায়ার এডুকেশন সিস্টেম। আরে ভাই, তুমি শুধু 25,000 লোক দেখছো, তুমি স্টেট গভর্নমেন্ট দেখছো, তুমি 4টে ব্যুরোক্র্যাটের নাম এসছে সেটা দেখছো, তার পরের স্টেপটা কি সেটাও দেখতে হবে। সেটা কে দেখবে? মানে শুধু বড় বড় ডায়লগ দেবো মিডিয়ার সামনে এসে যে বিরাট হিরো সাজবো, তাহলে তো আর জুডিশিয়ারির অ্যাকাউন্টেবিলিটি সলভ হচ্ছে না। ফলে আমার যেটা মনে হয়, যেটা অত্যন্ত বিরক্তিকর আমার কাছে একজন নাগরিক হিসেবে, আমি অত্যন্ত আশায় ছিলাম যে আজকে পক্ষে আসুক বিপক্ষে আসুক কিছু একটা আসবে। আমি ধরে নিলাম যে এই হাইকোর্টের রায়টাকে ক্যান্সেল করে দেবো, মানে ওভারটার্ন করে দেওয়া হলো, ওভার রুল করে দেওয়া হলো। আরে সেটা তো তুমি বলো, বা কিছু একটা তো এগো। তুমি ভার্বাল অবজারভেশনে অনেক হিরোইক কথাবার্তা বললে, অর্ডারে সম্পূর্ণ একটা অন্য কথা বললেন, তারপরে তুমি যখন ফাইনাল মামলাটা হিয়ারিং এলো সেদিন তুমি এসে বললে এই আসেনি ওই আসেনি। তাহলে তুমি কি জাস্টিস দিচ্ছ ভাই? তোমার তো সিস্টেমেই গন্ডগোল। এইবারে আমার মনে হয় যে যদি সত্যি আমাদের গণতান্ত্রিক কাঠামোকে সুরক্ষিত রাখতে হয়, তাহলে অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন রাখতে হবে আমাদের প্রত্যেকের। আপনি নেতা, আমলা, মন্ত্রী, বিচারপতি, প্রত্যেকের দেখুন কারোর কোনো দায়বদ্ধতা নেই। সবাই মনে করছে আমি চেয়ারে বসেছি মানে কে আমাকে, মানে আমি বস। আরে কেউ বস নয় গণতন্ত্রে। গণতন্ত্রে সবাই আসলে বস। তুমি বসেছো, তুমি পরীক্ষা দিয়ে এসছো, কিন্তু তুমি অ্যাকচুয়ালি অ্যাকাউন্টেবল টু দ্য পিপল অফ ইন্ডিয়া, পিপল অফ দ্য স্টেট। তুমি তার কাছে তুমি অ্যাকাউন্টেবল না। তোমার কোনো দায়িত্ব নেই এটা শেষ করবার বা এটা ইয়ে করবার। তুমি ডেট দিচ্ছ 3 মাস 4 মাস বাদে, এই 3 মাস ধরে এই যে মায়নাগুলো দেওয়া হবে, সে মায়নাটা কোথা থেকে দেবে? কনসোলিডেটেড ফান্ড থেকে আসবে। কনসোলিডেটেড ফান্ডটা কার? কনসোলিডেটেড ফান্ডটা হচ্ছে আমার রাজ্যের মানুষের রাজস্ব। তা রাজ্যের মানুষের খেয়ে দিয়ে কাজ নেই, অযোগ্য লোকেদের টাকা দিতে যাবো কেন খেটে খুটে রোজগার করে? তো তুমি কি মিসঅ্যাপ্রোপ্রিয়েশন করছো তো রাজ্যের সাথে, দেশের সাথে, নাগরিকের সাথে। এখানে একটা প্রশ্ন, আজকে এসএসসি অযোগ্য এবং যোগ্যদের তালিকা দেবে এরকম একটা কমিট করেছিলেন আদালতে, কার্যত তারাও সেই তালিকা এখনো প্রস্তুত করতে পারেনি। না, ওই তালিকা তো দিতেই পারবে না, তো ওএমআর শিটই নেই। যোগ্য অযোগ্য ওইটা একটা মিথ্যে কথা বলে যাচ্ছে খালি সময় নষ্ট করবার। এক একটা বেঞ্চে এক এক রকম স্ট্যান্ড। তার কারণ হচ্ছে যে এদের একটা ইন্টেনশন হচ্ছে, আমি যেটা প্রথমেই বললাম যে সলিউশন দেওয়াটা এদের ইন্টেনশন না। যদি এটা সলিউশন দেওয়া ইন্টেনশন হতো, আপনি একটা মজার জিনিস লক্ষ্য করবেন, মুখ্যমন্ত্রী এই যে প্রেস কনফারেন্স করলেন, ববি হাকিমের নামে গালাগালি করছেন, সুজিত বোসের নামে গালাগালি করছেন, ল্যান্ড এনক্রোচমেন্ট নিয়ে বলছেন, ওসিদের নিয়ে বলছেন। আচ্ছা, কেন এসএসসি সম্পর্কে একটা কথা বললেন না? আপনি ভালো করে ভেবে দেখুন, সমস্ত প্রেস কনফারেন্সে এই হচ্ছে, তুমি পুকুর বোঝাই করছো, তুমি হকার বসাচ্ছ, সব বলছে। কিন্তু এডুকেশনটাও তো পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারের ডিপার্টমেন্ট এবং স্টেট লিস্টের সাবজেক্ট। তাহলে তিনি কেন এটা নিয়ে একটা কথা আজ অব্দি বলেননি? পক্ষে বলুন বিপক্ষে বলুন, উনি বলতেই পারতেন যে না এসএসসি যা করেছে ঠিক করেছে, সেটাও কিন্তু উনি বলেননি। উনি কনস্ট্যান্টলি এড়িয়ে যাচ্ছেন, ইগনোর করে যাচ্ছেন। যে কোনো জিনিস বিহেভিয়ারাল সায়েন্সে ধরে নেওয়া হয় যে যখন আমি কোনো কিছু ইগনোর করে যাচ্ছি, অন্য কিছুতে এনভেলপিং করছি, তার মানে নিশ্চয়ই আমার সেখানে কোনো একটা ডিসেপটিভ মেন্টালিটি রয়েছে। তাহলে এই কথাটা উনি কেন বলছেন? আমি ধরে নিলাম যে ওনার পলিটিক্যাল ইন্টেনশন আছে, আমি আমার ডিপার্টমেন্টকে বাঁচাবো, আমি মিথ্যে কথাই বললাম যে না এসএসসি ঠিকই করেছে বা সত্যিই হারিয়ে ফেলেছে, সেটাও কিন্তু বলেননি। তার কারণ হচ্ছে ডিসেপটিভ মেন্টালিটি। উনি ইচ্ছা করে হাইড করবার চেষ্টা করছেন। এবং এসএসসির এখন উদ্দেশ্যটা হচ্ছে, ওরা খুব ভালো করে জানে যে দেখুন ওএমআর ব্যাকআপ অবশ্যই আছে, ওরা দেবে না।
কেন দেবে না? তার কারণ প্রথম কথা, এখন আপনি বলছেন যে এই কজন অযোগ্য প্রার্থী, এই সংখ্যাটা এক্সক্লুসিভ কিনা তো এসএসসি জানে না, যারা উল্টো দিকে আইনজীবী রয়েছে তারাও জানে না। একটা অ্যাজাম্পশন করা হয়েছে, আর প্রেডিকশন টেবিল তৈরি করা হয়েছে। এবার দেখা যাবে হয়তো প্রেডিকশন টেবিলের থেকে দ্বিগুণ। এবার যখন এই দ্বিগুণ তৈরি হয়ে যাবে, এখানে একটা শাঁখের করাতের মতো সিস্টেম রয়েছে। আপনি যখনই ধরুন ওএমআর দিয়ে বলে দিলেন যে আমাদের ভুল হয়েছে, আমরা করাপ্টেড কিছু লোকজন টাকা নিয়েছে, এবার অবভিয়াসলি জাজমেন্টটা তার বিপক্ষে চলে যাবে, বলবে না এই সবাই প্যানেলটা ধরে ক্যান্সেল ইত্যাদি। তখন এক হচ্ছে এদের ভোটে এফেক্ট পড়বে, দুই হচ্ছে এই যারা টাকা দিয়েছে, যে লোকগুলি আপনারা অযোগ্য বলছেন, এরা এদের ব্যাংকের এফডি ফেফডি ভাঙিয়ে প্রায় 6 লাখ 5 লাখ টাকা দিয়ে দিয়েছে হচ্ছে ঘুষ হিসেবে। ঘুষের টাকাটা তারা ফেরত পাবে না, উল্টে চাকরিও গেল। আবার হাইকোর্টের রায়ে বলা হয়েছে যে এই যে এতদিন চাকরি করেছো সেই টাকাটা আবার সুদে আসলে ফেরত দিতে হবে। তাহলে এবার কর্পাসটা ভাবুন, এরা কি কেউ মানে কোটি কোটি টাকার মালিক? এরা তো আপার মিডিল ক্লাস বা লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলির লোক। এবার টাকাটা দিতে পারবে না, একটা আনরেস্ট তৈরি হবে, তখন নেতাদের বাড়ি ভাঙচুর করবে, ডিপার্টমেন্ট ভাঙচুর করবে, সিভিল আনরেস্ট তৈরি হবে। সেইটাকে আটকানোর জন্য এরা কন্টিনিউয়াসলি চাইছে যে কতটা আস্তে আস্তে ডিলে করে। শুধু এই কত মামলা, আপনি এই যে ছাত্রনেতা উমার খালিদের মামলা 11 থেকে 12 বার নাকি অ্যাডজর্নমেন্ট হয়েছে, খালি বারবার যায় লাস্টে পিটিশন তুলেই নিচ্ছে অ্যাপ্লিকেন্ট। কি আশ্চর্য ব্যাপার! তার মানেটা কি? যে এই যে বিচার ব্যবস্থাটা আমরা তৈরি করেছি, এই বিচার ব্যবস্থার আসল ইন্টেনশন যেটা হওয়া উচিত ছিল, এদের লঙ্গার কোনো ভিশন নেই। এরাও কোথাও গিয়ে ওই পলিটিক্যালি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, এরা পলিটিক্সকে প্রায়োরিটাইজ করছে। এরা খালি ভাবছে যে আমি যদি এই জাজমেন্টটা দিই, আমি যদি একে বেল দিয়ে দিই, তাহলে ওইটা কি হবে, ভোটে কিভাবে দিই। আরে তোমরা ভোট তোমার দেখার দরকার কি? তুমি আমার সাধারণ মানুষের জাস্টিসের সাথে তুমি এত ভোট নিয়ে ব্যস্ত হলে চলবে? ভোট যদি বিপক্ষে যায় তো যাবে। করাপশন করে 10 বছর ধরে কতগুলো লোক এখানে বসে সরকারি টাকা নষ্ট করছে, সেটা আমার ইম্পর্টেন্ট আগে, নাকি ভোটে রেজাল্ট আগে ইম্পর্টেন্ট? আমার তো সোশ্যাল জাস্টিসটা অগ্রাধিকার হওয়া উচিত, সেইটা হচ্ছে না। এবং অত্যন্ত আমার বিরক্ত লাগছে যে এইটা বিচার ব্যবস্থার একদম অব্যবস্থা। এবং আমি মনে করছি যে এই যে অজুহাতগুলো দেওয়া হচ্ছে, যে এই আসেনি, ওই আসেনি, কাগজ আসেনি, এগুলো সমস্ত নাটকবাজি। এগুলো আইন মন্ত্রণালয়ের এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইন্টারভেন করা উচিত। ওটা তাদের দেখা উচিত যে দেয়ার শুড বি আ পিপল, ডিপার্টমেন্ট, যারা এগুলো এনশিওর করবে যে আমার এখানে আসার আগে ডকুমেন্টেশন, প্রত্যেকের অ্যাপ্লিকেশন ঠিকঠাক আছে। যদি না যে তুমি আগে কেন অ্যাডজর্ন করলে না? তুমি আজকে কজ লিস্টে রেখেছো কেন? এই কি আশ্চর্য ব্যাপার! তুমি যখনই ওখানে গেটওয়ে থাকবে একটা, ধরুন আপনার সাথে আমার মিটিং আছে, আপনি মিটিং এ বলেছেন এই মিনিটস অফ দ্য মিটিং নিয়ে আসতে, সেটা ধরুন আপনার সেক্রেটারিকে আমি কালকে পাঠালাম, সে বললো না এটা হয়নি, মিটিং এর ডকুমেন্টেশনটা ঠিক নেই, কালকে মিটিং হবে না, পরে সোমবার আসুন। তো সেটা তো একটা সেক্রেটারি করছেন, আছে আপনার অফিসে, যে এটা এনশিওর করবে যে মিটিংটা হচ্ছে কিনা। তাহলে একটা অত বড় কোর্ট চলছে, সেখানে কোনো ডিপার্টমেন্ট নেই যারা এটা এনশিওর করবে যে প্রত্যেকটা মামলার প্রয়োজনীয় ডকুমেন্টেশন টাইম টু টাইম আসছে কিনা? তো সেটা যদি না থাকে সেটা তো আনতে হবে। আমি কজ লিস্টে ঝোলাচ্ছি, আমার সময় নষ্ট হলো, ওই কজ লিস্টে আরেকটা মামলা হয়তো শোনা যেত, দিল্লি থেকে শোনা গেল না। এই যে একটা সম্পূর্ণ মিসম্যানেজমেন্ট, কমপ্লিটলি মিসম্যানেজমেন্ট, এই একই মিসম্যানেজমেন্ট সম্পূর্ণ সকল সরকারি অফিসে একই চিত্র। যে জিনিসটা আমার চট করে এক মুহূর্তে সলভ করে ফেলা যায়, সেটা দিনের পর দিন এ ওকে চিঠি পাঠাচ্ছে, ও তাকে চিঠি পাঠাচ্ছে, ও একটা অ্যাপ্রুভালের জন্য অপেক্ষা করছে। আরে কিসের জন্য অপেক্ষা করছো? যেটা তোমার কন্ট্রোল রয়েছে, তুমি জানো না যে আমি এটা চাইলেই এটা কালকে সলভ করে ফেলতে পারি? আসলে করবে না। সরকারি ব্যবস্থা মানেই হচ্ছে গিয়ে বসে থাকবো, চুপ করে সমস্ত কিছু শুনবো, আরে চলছে চলুক। এই জিনিসটা আলটিমেটলি কারা সাফার হচ্ছে? সাধারণ মানুষ, আমি আপনি সাফার্ড হচ্ছি। ওখানে কি এসে যায়? বিচারপতির মাসের শেষে মাইনা পেয়ে। এই লোকগুলোর কি হবে? 1500 দিনের টাকাটা বিচারপতিরা দেবেন না আইনজীবীরা দেবেন? কেউ দেবেন না, দেবে ওখানে বসে থাকার সাধারণ মানুষজন। আর সাধারণ মানুষজন খেটে খুটে যা রোজগার করছে, সেই টাকায় অযোগ্য প্রার্থীরা চাকরি পাচ্ছে। এটা আমাদের এন্টায়ার সোশ্যাল ডেমোক্রেসির জন্য একটা কলঙ্কময় অধ্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে বলে আমি মনে করছি। শুধু তো এসএসসি ডিএ নয়, নারদা সারদা একের পর এক হাই প্রোফাইল মামলা সুপ্রিম কোর্টে এখন দিনের পর দিন গিয়ে আটকে আছে। অর্থ যে প্রশ্ন তুলছে, এই ফাজলামো কিসের জন্য? সাধারণ মানুষের জন্য যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থা কি সাধারণ মানুষকে সুরাহা দিতে পারছে? প্রশ্ন অনেক। আপনারা কি ভাবছেন নিঃসন্দেহে কমেন্টে জানাবেন। অসংখ্য ধন্যবাদ অরিত্র, ধন্যবাদ আপনাদেরও।